বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা এই মুহূর্তে আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, আমাকে দেখছেন এবং শুনছেন, মেহেরাম ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে, বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটো নিবেন, এই স্লোগানকে সামনে রেখে কর্মীদেরকে দক্ষ করে বিদেশ পাঠানোর আমার প্রতি মুহূর্তের চেষ্টা কখনো সফলতা আনে, কখনো ব্যর্থতা আনে। দিন শেষে কর্মীর শতভাগ টাকা এবং কর্মী শতভাগ যাওয়াটা নিশ্চয়তাটাই হচ্ছে আমার বড় কর্ম। প্রিয় বিদেশগামী ইউরোপীয় প্রবাসী যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, আমি প্রতি মুহূর্ত কর্মীদেরকে চেষ্টা করি বিভিন্ন তথ্যভিত্তিক তথ্য দিতে, যে তথ্যটি পেয়ে একটি কর্মী যাতে ভুলের শিকার না হয় এবং ওই কর্মী অন্ততপক্ষে ইউরোপ যাওয়ার আগে শতভাগ চিন্তা করে যে আমার ইউরোপ যাওয়াটি ঠিক হবে কিনা এবং ইউরোপ যেতে হলে কতগুলো পদ্ধতি, কি পরিমাণ সময়, কি পরিমাণ ইমিগ্রেশন টাইম এবং এই সম্পর্কে ব্যাপক নলেজ না থাকলে ওই কর্মীর পক্ষে ইউরোপে যাওয়া সম্ভব নয়। ইউরোপের ভিসা মধ্যপ্রাচ্যের মতো এমন নয় যে আপনি টাকা দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো ভিসা কিনে যাবেন। মধ্যপ্রাচ্যে যেতে হলেও একজন কর্মীকে যথার্থ যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে, তার বেসিক স্ট্রাকচার লাগে এবং তার বয়সটা পারফেক্ট হতে হয়, তাহলেই সেই কর্মী একটা ভালো কোম্পানি যেতে পারে। যারা এই রুলসকে ভঙ্গ করে বাইলট করে যারা কর্মী বিদেশে পাঠাবে সেও বিপদে পড়বে, যে যাবে সেও বিপদে পড়বে। এরই ধারাবাহিকতায় আপনারা যারা আজকে এইখানে যে সকল প্রিয় বিদেশগামী প্রবাসী, আমার হাতে এই মুহূর্তে প্রত্যেকটা কর্মীর ভিসা অ্যাপ্রুভাল এবং তাদের পাসপোর্ট, টিকিট সমস্ত কিছু, অর্থাৎ আজ থেকে আমরা শুরু করলাম ম্যাসেডোনিয়া যাওয়ার নতুন যাত্রাপথ। যদিও আপনাদের আগে অলরেডি কিছু কর্মী আমাদের চলে গিয়েছে, তাদের সাথে আপনারা গিয়ে দিল্লিতে অ্যাড হবেন, তারপরেও ওই ভিডিওগুলো আমার দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। আজকে থেকে আমি যেহেতু সকলকেই কথা দিয়েছিলাম, আমার এখন শুধু ভিডিও হবে ইউরোপের ভিসার সফলতা নিয়ে, অর্থাৎ সফলতার গল্পই গাইতে চাই, সফলতার গল্পই বলতে চাই। কোন দিন কোন কর্মীর কোন দেশের ভিসা হলো, সেটা হোক ক্রোয়েশিয়া, সেটা হোক রোমানিয়া, সেটা হোক সার্বিয়া, সেটা হোক আমাদের নর্থ ম্যাসেডোনিয়া। যেহেতু এই চারটা দেশ নিয়ে কাজ করছি, গত 1 বছর যাবৎ কাজ করতে গিয়ে আমরা কাজের একটি পাইপলাইন সৃষ্টি করেছি এবং তারই ওয়ার পারমিট ভিসা অ্যাপ্রুভাল রেশিও ধরে আমরা যেন একটা ধাপে এসে দাঁড়িয়েছি। এখন প্রতিদিন কি পরিমাণ সাকসেস পেলাম, কি পরিমাণ রেশিও ভিসা হচ্ছে, এটি ধারাবাহিকতায় আমরা কর্মীদেরকে বিভিন্ন ভিডিও দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা 2 মাসের কাজ নয়, অল্প সময়ের কাজ নয়, অল্প টাকার কাজ নয়, এটা অনেক লম্বা সময়ের কাজ, লম্বা টাকার কাজ, ঠিক না? প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা বিপদের যেন একটি অধ্যায়। আমরা এই প্রত্যেকটা কর্মীর যারা ম্যাসেডোনিয়ার ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন, টিআরপি পেয়েছেন, ম্যাসেডোনিয়া সম্পর্কে আপনারা তো প্রথমেই বলেছি আমি, ম্যাসেডোনিয়ার কোনো ওয়ার পারমিট ইস্যু হয় না, হয়তো একটা কন্ট্রাক্ট ফাইল আসে, তারপর সরাসরি তার ভিসা অ্যাপ্রুভাল হয় এবং তার টিআরপি কপি আসলে যখন ম্যাসেডোনিয়া এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট চাবেন, উইথিন 4 ডেজ 5 ডেজের মধ্যে যে কেউ অ্যাপয়েন্টমেন্ট চাইলে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং পাসপোর্টে তার পাসপোর্ট, টিআরপি, ভিসা অ্যাপ্রুভাল যখন এম্বাসিতে এটাকে নিয়ে জমা করবেন, আপনাকে আফটার 5 ডেজ অথবা 7 ডেজ পর আপনার স্টিকারটি দিয়ে দিবে। কেন দিয়ে দিবে, কেন আপনাকে ইন্ডিয়া যেতে হবে এবং কেন অন্য দেশে নয় বা অন্য দেশে যাওয়ার অনুমতি আছে কিনা, এই বিষয় সম্পর্কে যারা ম্যাসেডোনিয়া যাবেন আমি একটা বেসিক তথ্য দিই, যেটা আপনারা অলরেডি এই ধাপগুলো পাড়ি দিয়ে চলে আসছেন। এখানে প্রত্যেকটা কর্মী ইন্ডিয়ার ভিসা করতে গিয়ে একটা বড় ধরনের ধকল, অর্থাৎ এই মুহূর্তে তো ইন্ডিয়ার ভিসাই দিচ্ছে না। কত প্রসেস প্রক্রিয়া করে ইন্ডিয়ার প্রত্যেকটা কর্মীর আপনারা এইভাবে ডাবল এন্ট্রি ভিসা নিয়েছেন, তাই না? এটা তো ট্যুরিস্ট ভিসাই হবে না বা আপনার অন্য কোনো ভিসাই হচ্ছে না, এখানে কি ভিসা দিয়েছে? ইন্ডিয়ার এই ডাবল এন্ট্রি ভিসা কি আপনি এত সহজে পেয়েছেন? আপনাকে অনেকগুলো ধাপ পেরিয়ে এখন তো ইন্ডিয়া ভিসাই পাচ্ছে না। এত এত প্রতিবন্ধকতার মধ্যেও আপনাদের এই 27 জনকে আপাতত আমরা ইন্ডিয়ার ভিসা করতে পেরেছি। এটা কি এত সহজে হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, লম্বা সময় নেওয়া, জমা করা, রিজেকশন করা এবং ভিসার সর্বশেষ ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা পাওয়া। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যেদিন খুশি হয়ে ফোন দিলেন, এবার চলে আসলো আপনি ইন্ডিয়া কবে যাবেন। অর্থাৎ ইন্ডিয়া যেতে হলে এখন আপনাদের টিআরপি লাগবে এবং ভিসা অ্যাপ্রুভাল গুলো লাগবে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ এখানে কি আছে এম্বাসি থেকে, অর্থাৎ একটা কর্মী যেতে হলে তার ভিসা অ্যাপ্রুভাল, তার টিআরপি, তার এটা এম্বাসির মেল,
অ্যাপয়েন্টমেন্ট কয়টার সময় কখন জমা করবেন, এবং যেখানে যেহেতু যাচ্ছেন একটা হোটেল বুকিং রাখবে, এবং একটা যেহেতু বাই ফ্লাইটে যাচ্ছেন একটা টিকিট লাগবে। সমস্ত প্রক্রিয়া করে রেডি করে এখন আপনাদেরকে এখানে 5 জন না 6 জন আছে, কয়জন আছে এখানে? 5 জন আছেন, তাই না? আরো গিয়েছে আগে 2 জন, আরো যাবেন 5 জন, অর্থাৎ আপনাদের 134 জনের আমরা যে যে কোম্পানিতে ভিসার জন্য জমা করেছিলাম, যেগুলো অ্যাপ্রুভ করে রেখেছে, এই অ্যাপ্রুভকৃত বিষয়গুলোকে ভিসা অ্যাপ্রুভাল আমরা ধাপে ধাপে আনবো। এখন কি এটা বলে ফেললাম এই মিডিয়ার সামনে যে 134 জনকে করে দেবো? ইজ পসিবল, কারণ টিআরপি এবং ভিসা অ্যাপ্রুভাল আনতে ফুল টাকা পেড করে লেবার মিনিস্ট্রি থেকে বাংলাদেশে এটা আনতে হয়। আমি আনার পরে আপনার বায়োমেট্রিক ছাড়া যেহেতু আপনি ইউরোপের নর্থ মেসিডোনিয়া যেতে পারবেন না, সেটা হতে হবে ইন্ডিয়া, সেটা হতে হবে থার্ড কান্ট্রি হিসাবে কাজাকিস্তান, সেটা হতে পারে দুবাই, সেটা হতে পারে মিশর, সেটা হতে পারে চায়না, অর্থাৎ যেখানে আপনাকে যাওয়ার অনুমতি বায়োমেট্রিকের দিবে আপনি সেখানে আপনার পাসপোর্টটি জমা করতে পারবেন, তাই না? কিন্তু ওই দেশগুলোতে পাঠাতে দূরের যে দেশগুলোর নাম বললাম একটু জটিল না? চাইলে কি আমাকে চায়নার ভিসা দিবে? যতটা সহজে ইন্ডিয়াটা টাকা খরচ করেও তো যেভাবে হোক না কেন ইন্ডিয়ার ভিসা করেছি ডকুমেন্টারি দিয়ে, কিন্তু অনেক ছেলে পেলেই আছেন যে ইন্ডিয়ার ভিসাটাও করতে পারছেন না। আমরা যেভাবেই হোক একটা সঠিক লাইন ব্যবহার করে সেটা আবেদন করে নিবেদন করে একটা চ্যানেলের মাধ্যমে দিয়ে সঠিক ডকুমেন্টারি দিয়ে আপনাদের ভিসাগুলো আমরা নিয়ে সফলভাবে ইন্ডিয়ার ভিসা পাড়ি দিচ্ছি। আশা করতেছি এখন ঢাকাতেও জমা নিচ্ছে ফাইল, অর্থাৎ আপনারা তো সবাই চিটাগাং থেকে করছেন, এখন ঢাকা থেকেও জমা নিচ্ছে। আশা করতেছি আগামী সপ্তাহ থেকে ইন্ডিয়ান ভিসা ডাবল ভিসার অনেক ইজি হয়ে যাবে। ইন্ডিয়ান সরকারও আমাদের প্রতি অনেক সহনশীল হবে, এবং আমরা বাকি যারা আছেন, অর্থাৎ আমার 134টা এই মুহূর্তে ভিসা লাগবে, ইন্ডিয়ান ভিসা লাগবে। যদি ইন্ডিয়ান ভিসা করতে পারি তাহলে কর্মীরা ইন্ডিয়ায় যাবেন সবাই, আর যদি না করতে পারি শুধু তাদের ক্ষেত্রে, অর্থাৎ কারো লস পাসপোর্ট আছে, কেউ পাসপোর্টের নামের ভুল আছে, আইডির সাথে রিফিউজ আছে, তারা ইন্ডিয়া ভিসা না পেলে তাদেরকে আমরা থার্ড কান্ট্রি হিসেবে চায়না অথবা কাজাকিস্তানে ভিসা করে আমরা সেই দিকে বায়োমেট্রিক এবং পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাদেরকে পাঠিয়ে দেবো। বোঝাতে পেরেছি? ইন্ডিয়া যাচ্ছে আপনাদের সঠিক ডকুমেন্টারি নিয়ে, যখন ওখানে আপনাদের যেহেতু ওখানেও আমাদের একটা টিম আছে, আপনাদের পুরা ফাইলটি রেডি করে সুন্দরভাবে নিয়মের সাথে যেভাবে আছে টাইম শিডিউল মিলিয়ে সকালে গিয়ে সুন্দর ফিটভাবে আপনার মেসোরিয়ান এম্বাসিতে আপনাদের ফাইলগুলো জমা করবেন। 5 থেকে 6 দিনের মাথায় যখন আপনাদের স্টিকারটি হবে, এইভাবে সফলতার গল্প নিয়ে আজকে এখানে ফিরবেন, আপনাদেরকে নিয়ে আবার ভিডিও দিব। আমি তো বলেইছি, অর্থাৎ ভিসা অ্যাপ্রুভাল ছাড়া, ভিসা ছাড়া ইউরোপের আমি আর কোনো গল্প নিয়ে কোনো ভিডিও নিয়ে হাজির হব না, হাজিরও হই না। এখন এই যে গল্প করছি আপনাদের মেসোরিয়ানে নিয়ে, অলরেডি আমার যারা প্রবাসী যারা সার্বিয়ার জন্য ফাইল দিচ্ছে মনে মনে আমাকে বকতেছে যে আমাদের ব্যাপারে উনি কিছু বলেন না কেন, আমরাও তো টাকা পয়সা দিয়েছি, বলে না? বলছেন। দেখেন আপনাদের বিষয়গুলোর বাইরে অন্যান্য দেশ যেগুলো যে কাজ করছি, আমি ক্রোয়েশিয়া, আর ইতিমধ্যে আমি এই ভিডিওতে দেখিয়েছি। মজার ব্যাপার কি শুনবেন, আমার কর্মী এখান থেকে ফ্লাইট দিচ্ছি, যারা নেগেটিভ অলওয়েজ তারা নেগেটিভ কথা বলে। যেমন এক কর্মী কমেন্টস করতেছে উনি কি গেলে ওনার ফ্লাইট দেখাচ্ছেন নাকি অন্য কারো কর্মীর ফ্লাইট দেখাচ্ছেন। তার মানে একটা কর্মী যখন নেগেটিভ হয়, কতটা নেগেটিভ না হলে সেই কমেন্টসটা করতে পারে। তার মানে সে ধোঁকা খেতে খেতে বিভিন্ন এজেন্সিতে ঘুরতে ঘুরতে তার কনফিডেন্স লেভেলটা একটু লোতে চলে গেছে, সে বিশ্বাসই করতে পারতেছে না যে আমরা শতভাগ ভিসা করছি। আপনার নাম কি? জাবেদ হাসান। আপনি তো আমার কাছে আসছেন, যেভাবে হোক আসছেন, আপনার কনফিডেন্স না থাকলে, আপনার সময় জ্ঞান না থাকলে কি আপনাকে পাঠাতে পারতাম? ইউরোপের কাজ কি নির্দিষ্ট সময় নিয়ে অথবা শতভাগ গ্যারান্টি দিয়ে করা সম্ভব হয়? অবশ্যই না। আমার একটা ব্যাপার থাকে, প্রসেসিং টাইম থাকে। অর্থাৎ প্রসেসিং জ্ঞান যদি না থাকে কর্মীর, আমি 6 মাস বলেছি যে ভাই আপনাকে 6 মাসে পাঠিয়ে দিব, 6 মাসটা বছর গড়িয়েছে, 1.5 বছর গড়িয়েছে। আমার কাছে খুব খারাপ লাগে যখন এখানে বসে আপনি তো বলেছিলেন 6 মাসে পাঠিয়ে দিবেন, আপনি প্রথম ফোনটাই দিয়ে আমাকে কর্মী বলে কয় দিনে পাঠাবেন, কয় টাকা নেবেন। এটা মনে হচ্ছে যে আমার কাছে ভিসা আছে, আমি ভিসাটা কর্মীকে বিক্রি করব, কর্মী ভিসা আমার কাছ থেকে কিনা বিদেশে যাবেন। আসলে কি সেটা তাই? এটার কোনো ক্ষমতা, দূতাবাসের কোনো ক্ষমতা আমাকে দিয়েছে আপনাকে ভিসা দেওয়ার? আমি অ্যাজ এ প্রসেসিং এজেন্সি হিসাবে কর্মীর সমস্ত ফাইলগুলো প্রসেসিং করি। আমি মধ্যপ্রাচ্যের খুব দারুণ ব্যবসায়ী, সবাই আমাকে চেনে। মাস গেলে এখনো পর্যন্ত মিনিমাম 50টা লোক আমার মধ্যপ্রাচ্যে যায়। তো ওটার বাইরে যখন প্রোফাইলকে ভারী করার জন্য ইউরোপীয় কর্মী পাঠাবো আসছি, তবে একটি সুখের হাসি, সুখের সংবাদ দিয়ে দিই আপনাদেরকে। 2025 আমাদের জীবন হবে একটা গোল্ডেন টাইম, ডায়মন্ড টাইম। অর্থাৎ আমাদের সমস্ত প্রবলেমের যে বিষয়গুলো দূতাবাস আমাদের দেশে অলরেডি স্থানান্তরিত হয়ে শুরু করেছে। যাদের ক্রুজের ভিসা দিচ্ছে এখন, এই যে কর্মীগুলো ওখানে 2 মাস থাকতে, 3 মাস 3.5 মাস থাকতে হচ্ছে, এখানে একটা কর্মী 1.5-2 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এই খরচটা আমাদের বেঁচে গেল না? যাওয়ার একটা জটিলতা কমে গেল না? অর্থাৎ এটা যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের বিএমইটি এবং আমাদের যদি
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ না নিত তাহলে কি এই কাজটা কি সহজ করা সম্ভব হতো? এজন্য আমাদের ধন্যবাদ দেওয়া দরকার বর্তমান সরকারকে, হ্যাঁ, নোবেল বিজয়ী মিস্টার ইউনূস সাহেবকে এবং আসিফ সাহেবকে, যিনি আমাদের প্রবাসী কল্যাণের দায়িত্বে আছেন। ওনারা আপনাদের প্রবাসীদের জন্য দারুণ কাজ করছেন। সেই সাথে আমরাও আপনাদের সাথে কাজগুলো করে এখন অনেক স্মুথলি করতে পারবো। অর্থাৎ আপনাদেরকে একটা নীতিমালার মধ্যে দিয়ে দিতে হবে, বিএমইটি করে, স্মার্ট কার্ড করে, সরকারিভাবে যা যা পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আমাদের প্রবাসী মন্ত্রণালয়ে যা যা নীতিমালা আছে এটাকে শতভাগ মেনটেন করে যেতে হবে। ক্লিয়ার? আমাদের এই ইউরোপের বাজারটা নষ্ট হয় বা নষ্ট হচ্ছে শুধুমাত্র কর্মীদের রানওয়ের কারণে। সব কর্মী নিজেকে কসম কেটে সেখানে গিয়ে ইউরোপে পরের দিনে সেখান থেকে পালিয়ে যায়, বা 2 মাস পর পলায়, 1 মাস পলায়, একটা বছর তো থাকতে হয়। অর্থাৎ যখন পালায় ওই কোম্পানিতে কি নতুন করে আমার কাছ থেকে আর লোক নেবে? ইউরোপের বাজার ধ্বংস হওয়ার পিছনে কোনো এজেন্সি দায়ী না, এটার জন্য আমাদের প্রবাসীরাই দায়ী। আমাদের প্রবাসীরা রোমানিয়া থেকে যদি পুরো বাজারের সব লোক এভাবে চলে না যেত তাহলে রোমানিয়ার বাজারটা এখনো অনেক সুন্দর থাকতো। ম্যাসেডোনিয়াতে মাত্র 350 লোক এই পর্যন্ত গেছে বাংলাদেশ থেকে, অ্যাভেলেবেল না, মাত্র 350 বাঙালি পাবেন। ছোট্ট দেশ, মাত্র 16-17 লক্ষের দেশ, সবাই সবাইকে চিনে। একটা বছর কাজ করবেন, আপনারা প্রত্যেকটা স্কিলে যাচ্ছেন, তাই না? কেউ গ্লাস কাটার, কেউ অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর, এটা তো একটা স্কিল। এই যে আমি যে বলি দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটিই পাবেন। তারই দক্ষতার পরিচয় হিসেবে আপনাদেরকে আমি লেবার ভিসা এনেছি। যে ভিসাটা, অর্থাৎ কোম্পানির নামও কি গ্লাসকো, একটা নাম করা খুব ব্র্যান্ড কোম্পানি। এই কোম্পানিতে গেলে কোম্পানি আপনার থাকা খাওয়া সবকিছু দিবে, কিন্তু আপনার তো সেই জ্ঞান থাকতে হবে। এই মাঝামাঝিতে আপনারা অনেক অস্থির হয়ে গেছিলেন, কবে যাব কবে যাব। এই যে আপনাদের এখন যাওয়া শুরু হয়েছে, বাকি যারা ম্যাসুরের যাত্রী আছে এদের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যাবে। এরা চলে গেল, আমরা কি যেতে পারছি না, এদের ভিসা অ্যাপ্রুভাল দিল, এরা ইন্ডিয়া গেল, আমরা কবে যাব, কবে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা কর্মীকেই বুঝতে হবে, আপনি যেমন আপনার টাকার নিশ্চয়তাটা চান, আমিও তো আমার টাকার শতভাগ গ্যারান্টি চাবো না? আমি এখন পুরো টাকাটা শেষ করে আনলাম, আপনার বায়োমেট্রিক দিতে পারলাম না, ইন্ডিয়ার ভিসা করতে পারলাম না, 2 মাসের মধ্যে দেশ ত্যাগ করতে পারলেন না, আপনিও ধ্বংস হয়ে যাবেন, আমিও ধ্বংস হয়ে যাব। ধ্বংস হওয়া যাবে না। কাজটা সঠিক ইমিগ্রেশন আইনের মধ্য দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। এখন আপনারা ভিসা হতে যেতে শুরু করবেন, বাকি সকলেই তখন স্থির হয়ে থাকবে যে না, আমাদের 134 জনের মধ্যে আমরা ভিসা পাওয়া শুরু হয়েছে, যা শুরু হয়েছে, এখন আস্তে আস্তে যাবে। এর মধ্যে কিছু পাগলা আছে যে তাকে আমি মানিয়ে রাখতে পারবো না। বিকজ অফ এই টাইপের পাগলা ম্যাক্সিমামই দেখছি যে যারা লেখাপড়া জানে না, তাদের মধ্যে লেবার অফ মিনিস্ট্রি কি, ইমিগ্রেশন কি, এই কাজটা কিভাবে করে আনতে হয়, কিভাবে আমাদের অ্যাটর্নি জেনারেল, আমাদের লয়ারি কাজগুলো করেন, হ্যাভ নো নলেজ। বরংস সে চিন্তা করে, এত কথা শুনতে চায় না, এত গল্প বাদ দেন, সফলতা পরে শুনবো, টাকা দিছি কবে দিবেন। এটা কি সম্ভব এর ক্ষেত্রে? এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। আপনারা যারা যেখানে যাচ্ছেন, ইন্ডিয়া গিয়ে বর্তমান সিচুয়েশন ভালো না, চেষ্টা করবেন শুধু এম্বাসিতে জমা দিয়ে স্টিকার পেলে সবাই স্টিকারগুলো নিয়ে এই রুমে আমার কাছে আসবেন, আবার ভিডিও দিব আপনাদেরকে নিয়ে। ঠিক আছে? অর্থাৎ আমার চ্যানেলে আমি ওই দিনই বলেছি যে আমি আর কোনো ওয়ার পারমিটের গল্প নিয়ে আসবো না, আসিও না। আমি এখন শুধু আসবো ইউরোপের ভিসার সফলতা নিয়ে। এই গল্পটাই আমার বেশি ভালো লাগে। অর্থাৎ ওয়ার পারমিট নিয়ে আসলেই সবাই সব কমেন্টস করে, এরা ওয়ার পারমিটের বিজনেস শুরু করেছে, ব্যবসা শুরু করছে। ওয়ার পারমিট নিয়ে শুধু মানে এরা ওয়ার পারমিট দেয়, পাঠাতে পারে না। তো আমি আর এই গল্পের এই কাহিনী, এই কমেন্ট শুনতেই চাই না। এখন দেখাতে চাই, এখন বোঝাতে চাই, কর্মীদের নিয়ে 1 বছর কাজ করেছি, কতগুলো কর্মী আমাদের প্রতিষ্ঠান থেকে গেল, আর কতগুলো কর্মী কেউ যদি আল্লাহ না করে রিজেকশন করলো তাও দেখাবো। আমি দেখিয়েছি গতবার রোমানের ক্ষেত্রে, কে রিজেকশন খেয়েছেন তাকেও বসে রাখছি, যে ভিসা পেয়েছেন তাকেও বসে রেখেছি, এবারও তাই করবো আমি। অর্থাৎ এমন কোনো ভাবার কারণ নাই কর্মীর যে আমরা তো আসলে প্রয়োজনের বাইরে, আমাদের ডিমান্ডের বাইরে, জবের বাইরে কোনো কর্মীর আমরা পাসপোর্টই জমা নেই না, দরকার নাই। কিন্তু অনেকে মনে করে যে এজেন্সির এইটা ব্যবসায়ী এরকম যে ওরা পারুক আর না পারুক, খালি পাসপোর্টের টাকা নাই। আপনাদের মধ্যে, আপনাদের বাইরে বহুত লোক আমার কাছে টাকা পাসপোর্ট দিতে চেয়েছে, আমি নিয়েছি। এখন সাব্বিরের কোনো পাসপোর্ট নেই আমি। প্রতিদিন এখানে বসে থাকতে থাকতে আজকেও 4-5 জন 3 জন আসছে, স্যার পাসপোর্ট দিব, সার্বিয়া পাঠাচ্ছি। অর্থাৎ একটা জিনিস আমি দৃশ্যমান না দেখে সে কাজটা আমি করতে চাই না। অর্থাৎ এতে করে কর্মীও সেফ থাকবে, পেন মুক্ত থাকবে, আমরাও পেন মুক্ত থাকবো। আমি কথাটা বোঝাতে পেরেছি আপনাদের। আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করুক, শতভাগ ভিসা নিয়ে দেশে ফিরবেন। এবং সেই সাথে আমি অন্য যারা কর্মী আছেন, সার্বিয়ার ভাইদের বলি, এর পরবর্তী একটা চমৎকার মেসেজ আসতেছে আমাদের সার্বিয়ার ভাইদের জন্য। সার্বিয়ার ভাইদেরকে নিয়ে আমি আমার ক্রোয়েশিয়া এবং ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া, এখন সার্বিয়ার ব্যাপারটা নিয়ে শুধু আমি একটু অস্থিরতার মধ্যে আছি। এটারও একটা সফল চিত্র আমি খুব শীঘ্রই দেখাবো। এটার জন্য তো প্রত্যেকের দোয়া ভালোবাসা লাগবে, তাছাড়া সম্ভব, এবং প্রত্যেকের সহযোগিতা লাগবে।
আমি আপনাদের প্রত্যেকের ফাইল ভিসা ফি দিয়ে অ্যাপ্রুভাল করে, সরি ওয়ার্ক পারমিট করে, পিপিজেড করে, অনলাইন করে, ইন্স্যুরেন্স করে আমি ফাইলটা কোথায় জমা করেছি? দূতাবাস। কোন দূতাবাসে? সার্বিয়ার। এখন আমাকে যদি এসে প্রতিদিন ডিস্টার্ব করেন, বলেন 6 মাস সময় নিয়েছেন, কবে দিবেন সেটা বলেন, ওটা দেওয়ার মালিক আমি। এবার সার্বিয়াবাসী হয় আপনাকে ভিসা দিবে, তা না হয় আপনি রিজেকশন পাবেন তো একটা। আপনি আপনার নিজস্ব একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছেন, তারপর আপনি আমার কাছে এসে জোর দাবি করতেছেন কবে দিবেন, কবে দিবেন বলেন, এটা কি আমার পক্ষে দেওয়া সম্ভব? এটাই হচ্ছে জ্ঞানের পরিচয়, এটাই হচ্ছে একজন প্রবাসীর সবচাইতে মূল্যবান ব্যাপার, যে যে এজেন্সিতেই দিবেন। আর একটা কথা আমি বলতে চাই, আমার দেশের বিদেশি প্রবাসীগামী মানুষগুলো অনেক সহজ সরল, যে যা বলে ইউটিউবে কেমন জানি মোটিভেটেড হয়ে যায়। হ্যাঁ, ওই যে আমাকে বলতেছে, স্যার যেদিন আপনি ভিডিও দেখেছিলাম পাগল পাগল হয়ে পরের দিন পাসপোর্ট বানিয়ে আপনার কাছে ছুটে আসছিলাম, আপনি তখন দুবাই ছিলেন, দুবাই থেকে আসছেন পরের দিনই আপনার কাছে দিছি, আপনার কথায় আমি এত আকৃষ্ট হয়েছি। আমার কথা আকৃষ্ট হওয়া যাবে না, আমার কর্মে আকৃষ্ট হতে হবে। আমি এখানে শুধু বলে বলে সুন্দর সুন্দর কথা বলে চাপাবাজি করে, ফ্লাইটের নামে খবর নাই, ভিসার নামে খবর নাই, শুধু সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আকৃষ্ট করলে হবে? আপনার কমেন্টগুলো আমি সব দেখেছিলাম। আমার কমেন্ট কি খারাপ আসছে না ভালো আসছে? 25 বছর আগে থেকে কমেন্টগুলো সবগুলো দেখছি এবং সবগুলোই পজিটিভ, তার কারণে আমি আকৃষ্ট। অর্থাৎ আপনারা কমেন্টও পড়েন যে কর্মীরা আবার কি কমেন্ট করে, আমাকে নিয়ে পজিটিভ কমেন্ট করে না নেগেটিভ কমেন্ট বলে। আপনি কি জানেন আমিও মাঝে মাঝে কমেন্টে ঢুকে যখন দুই একটা খারাপ কমেন্ট পাই না, কিছু খারাপ লোকের কিছু ব্যাপার আছে না, এখানে কিছু খারাপ লোকেরও আস্তানা আছে, বুঝুক আর না বুঝুক ডিমোটিভেটেড করে, নেগেটিভ করে। অর্থাৎ ও তো 10 এজেন্সিতে করে ধরা খাইছেই, ওর জীবন থেকে তো সময় নষ্ট করছেই, ও ওইরকম মানুষের সাথে তুলনা করে আমাকে একটা কমেন্টস করে, তখন আমার খুব, এই যে আমি বললাম না ভিডিওটা বন্ধ করেছি একটা কারণেই, শুধুমাত্র কেউ কেউ নেগেটিভ কমেন্ট করছিল যেদিন আমি দেখলাম যে উনি ওয়ার পারমিট দেখান, উনি তো এখন পর্যন্ত ভিসা দেখাতে পারলেন না। তো যে কারণে গত সপ্তাহ থেকে আমরা কুরেশিয়ার ফ্লাইট চালু করেই দেরেই প্র্যাকটিক্যাল দেখিয়েই আমরা তারপরে কি করছি, এই সপ্তাহ আমাদের কুরেশিয়ার অনেকের ফ্লাইট আছে, এবং আপনারা আজকে আবার যারা ভিসা অ্যাপ্রুভাল নিয়ে ইন্ডিয়া যাচ্ছেন আবার স্টিকার নিয়ে এসে যেদিন ফ্লাইট দিবেন দিব। অর্থাৎ এখন আমার প্রতি মাসে প্রতিক্ষণ ভিডিও থাকবে। আবার সৌদি আরবের নিয়মিত ভিডিও দিতাম যে সৌদি কর্মীকে কিভাবে পাঠাই। তো উনি এক ভদ্রলোক আমাকে কমেন্টস করেছেন সৌদি আরবে তো পোলাপানও পাঠাইতে পারে, সৌদির ভিডিও দেখানোর কি হলো? আমি বুঝতে পারছেন এই বিষয়গুলো তো আমাকে দারুণভাবে ব্যবহৃত করে এবং আমি খুব মর্মাহত হই, তখন আর মনে চায় না। আমি তো ইউটিউবার না ভাই, আমি তো একজন প্রফেশনাল ব্যবসায়ী। 25 বছরের ব্যবসার কেরিয়ার জীবনে আমি যত কর্মী আমার হাত দিয়ে পাঠিয়েছি, যদি 25,000 কর্মী যে থাকে 25,000 পরিবারকে ডেভেলপ করেছি না? 25,000 পরিবার আমার জন্য, এখানে কি সবাই আমার জন্য মনে মনে বকে দোয়া করে না? অনেক দোয়া এবং ভালোবাসার মধ্য দিয়েই আমি সাজ্জাদ খানের সৃষ্টি হয়েছি। আমি একদিনে সৃষ্টি হই নাই, আমি এই প্রফেশনের সাথে একদিনে না, আমি আজকে দীর্ঘদিন আমার মাথার চুল পড়েছে, আমার এই অবস্থানে আসতে আমাকে 25টা বছর সাধনা করতে হয়েছে। আজকে একটা জায়গার থেকে, একটা স্টেজ থেকে বসে আমি কর্মীদেরকে শুধুমাত্র যে এই যে অভিজ্ঞতা অর্জন করলাম, এটা আমার কর্মীদের শেখানো একটা দায়িত্ববোধ আছে না, যে কিভাবে যাবেন, কাকে ম্যান পাওয়ার বলে, কাকে সৌদি আরবের কন্ট্রাক্ট বলে, কোন বেতনে যাবেন, কোন কাজে যাবেন, দক্ষতে যাবেন না অদক্ষতে যাবেন, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ একটা কথা আমার প্রবাসীদের মুখে বলে যাই আমি, যে কাউকে, যে কোনো ম্যানকেই আমার দেশের মানুষ বিশ্বাস করে ফেলে এবং কথা আকৃষ্ট হয়ে বিজ্ঞাপন দেখে মনে হয় যেন তার কাছে ইউরোপ, আমেরিকা, কানাডা সব দেশের অনেক ভিসা আছে, এবং এত ভিসা আছে যে টাকা দিলেই উনি ভিসাতে পাঠিয়ে দিবেন। মানে কানাডার ভিসার অভাব নাই, অস্ট্রেলিয়ার ভিসার অভাব নাই, এবং আমেরিকার ভিসাও আছে তার কাছে। অর্থাৎ এত সোজা, মানে ইউরোপে, আমেরিকা, কানাডা আপনার কাছে ভিসা দিয়ে কিনে আপনি যেতে পারবেন, এটা কি মানে মামুর বাড়ির মোয়া এরকম কিছু? এটা কখনোই সম্ভব নয়। কি করে? ওই ব্যক্তিকে চিনেও না, জানেও না, ওই ব্যক্তি হয়তো দেশেও নাই, বিদেশে বসে বসে ইউটিউব করতেছে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে দেয়। যাকে খুশি তাকে দিয়ে যাবেন, ভালো একটা এজেন্সি দিয়ে যাবেন, যাদের এইভাবে প্র্যাকটিক্যাল ভিসা করে, যাকে দেখবেন যে শতভাগ ভিসা করে উনি অনেক কর্মী ফ্লাইট করছে, উনি প্রোফাইল ইজ ভেরি গুড, ওই কর্মী দেবে, ওই এজেন্সিতে বিদেশ যাবেন, ঠিক না? আর এল ছাড়া আবার কোনো ট্রাভেল এজেন্সিও নাই, কোনো ইও নাই, কি বলে ওটাকে, এই ট্যুরিজম এজেন্সিও নাই, হাব এজেন্সিও নাই, মানে হজ এজেন্সিও নাই, যে একটা এজেন্সি থাকলেও একটা অ্যাসোসিয়েশনের মেম্বার হলেও অন্তত পক্ষে তারে সবাই চিনতে পারে। আমাদের তো 4টা অ্যাসোসিয়েশন আছে, হাব যারা হজের ব্যবসা করে, আটাব যারা সিভিল এভিয়েশন, বাইরা যারা রিক্রুটিং এজেন্সি, এবং যারা হজের ব্যবসা, যারা ইন্টারন্যাশনাল আউটবাউন্ড ইনবাউন্ড ট্যুরিজম পাঠায় তাদেরকে বলে ট্যুরিজম এজেন্সি। আরেকটা আছে স্টুডেন্ট কনসালটেন্সি, একই জিনিস। তো এর কোনোটাই নাই, ওই ব্যক্তির আমি চিনিও না, অথচ ওই ব্যক্তি মার্কেটে সবচেয়ে টপ লেভেলের ইউরোপের ব্যবসায়ী, তার কাছে ভিসার অভাব নাই। এরকম করা যাবে না। আমি যদি বুঝাতে পারি, যদি বুঝে থাকেন আমার কর্মীরা, অর্থাৎ যে পাঠাবে, যে যাবে, এভাবে শতভাগ যদি কাজ করে পাঠাতে পারে, দেখাতে পারে, তাহলেই তাকে বিলিভ করবেন, এবং আমিও যদি পাঠাইতে না পারি আমার কাছে আসবেন না।
অর্থাৎ আমিও এখন ম্যাসেডোনিয়া ফ্লাইট করলাম না, খালি ওয়ার পারমিট দেখাইলাম, ক্রোয়েশিয়া ফ্লাইট করলাম না, বিএমইটি ম্যান পাওয়ার দেখাইলাম না, টিকিট দেখাইলাম না, কর্মী যাচ্ছে তার কোনো রিভিউ দেখাইলাম না, একবারে মানে ইউটিউব ফাটিয়ে ফেলাইতেছি, হবে? হবে না। কর্মীকে সততার ভাগে এবং সত্যভাবে একটা ভালো এজেন্সি খুঁজে তাকে যেতে হবে। ক্লিয়ার? অনেকগুলো কথা বললাম, এই কথাগুলো শুধু আপনাদের উদ্দেশ্যে না, এই কথাগুলো আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের উদ্দেশ্যে। যারা যাবে তারা দেখে শুনে বুঝে শতভাগ যাওয়ার চেষ্টা করবে, তাহলে বুঝবে। সেই সাথে অন্য অন্য এম্বাসিগুলো, ক্রুশের এম্বাসি অলরেডি ঢাকাতে অলরেডি কার্যক্রম শুরু করেছে। এরপরে ক্রুশের যারা ভিসা পাবে, সরি ওয়ার পারমিট পাবে, তারা নেপাল যাবে না। আমরা আগামী সপ্তাহে যেগুলো ওয়ার পারমিট পাবো এগুলো আমরা ঢাকাতেই জমা করব। এবং পোল্যান্ডের ব্যাপারে 17 তারিখের পরে আমরা শতভাগ মেসেজ পাবো। আরো 9টা যে এম্বাসি আছে যেগুলো সরকার আনার ব্যাপারে সমগ্র প্রক্রিয়াটা সম্পন্ন করেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই অনেক দেশের দূতাবাসের কার্যক্রম বাংলাদেশ ঢাকাতে সেন্টার, ভিসা সেন্টার হলো অর্থাৎ বিএফএস গ্লোবালের মাধ্যমে হলেও জমা হবে। কর্মীদের ভোগান্তি কমে যাবে এবং কর্মীদের ভোগান্তি কমে গেলে তখন আমার ভোগান্তিও কমে যাবে, আমার কাজ করাটাও অনেক ইজি হবে। এই ছিল আজকে বিদেশগামী প্রবাসীদের জন্য তথ্যভিত্তিক তথ্য। সেই সাথে আমি প্রত্যেকের পাসপোর্ট ভিসা অ্যাপ্রুভালগুলো বুঝিয়ে দেই এবং আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে যাওয়ার। মাইদুল ইসলাম কে আপনি রাখেন এখানে, দাঁড়ান। আরো আছেন হলো এখানে কে আছেন, লুৎফর রহমান, আপনার এখানে সমস্ত ডকুমেন্টারি দেওয়া আছে। ডকুমেন্টারিগুলো নিয়ে সঠিকভাবে এয়ারপোর্ট যাবেন এবং ওখানে যা বুকিং করে দিয়েছি ওটা শতভাগ কনফার্ম করার চেষ্টা করবেন। আব্দুল খালেক, আপনার পাসপোর্ট এবং আপনার ভিসা অ্যাপ্রুভাল, আপনার টিকিট, হোটেল বুকিং সব দিয়েছি, সঠিকভাবে করবেন। আসার পর আপনাদের আবার বিএমইটি ম্যান পাওয়ার করতে হবে স্টিকার নিয়ে আসার পরে। আপনার জাবেদ হাসান রানা, আপনার পাসপোর্ট এবং আপনার ইন্ডিয়ান ডাবল এন্ট্রি, প্রত্যেকে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাচ্ছেন। এবং এখানে আছেন হলো কে, মিল্টন মিয়া, হ্যাঁ, এবং আপনিও আছেন সাথে, সেটা সকলেই শতভাগ। অর্থাৎ আপনারা এখানে আজকে 5 জন যাচ্ছেন, আরো চলে গেছে 2 জন, আগামী কয়েকদিনের মধ্যে আরো ফ্লাইট দেবো 10 জন। অর্থাৎ এই 134 জনের এইভাবেই ধারাবাহিকভাবে আমরা ম্যাসেডোনিয়া কর্মীদের পাঠাতে থাকবো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কোনো কর্মী নিরাশ হবেন না, আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমাদের টিম রাত দিন সমানে কাজ করে। এই যে আমাদের মিস্টার হৃদয় সাহেব, আমাদের আইটি অফিসার, উনি রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত আপনাদের এই ডকুমেন্টারি রেডি করে। ফোন দেবেন, দেখবেন রাত 2টার সময় 3টার সময় কাজ করতেছে। এই কাজের যে হ্যাঁ জেন্টলম্যান, কেন আমি কি জেন্টল খারাপ? আচ্ছা, আমি জেন্টল না হলে আমার এমপ্লয় কিভাবে জেন্টল না হবে? আমি যদি জেন্টল হই আমার স্টাফরাও আমার মতো হতে হবে। আমাদের অন্য আমাদের একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটা তখনই সঠিক হবে যখন এটার মূল দায়িত্বে যে থাকবেন, শতভাগ কাজ করবেন, সকলেই আপনাকে আন্তরিক থাকবেন, অর্থাৎ আপনাদেরকে সার্ভিস দিবেন। আপনাদের ফোন রাত হোক দিন হোক, যে যখন আমাকে ফোন করেন, আমি আমার জীবনে নাম্বারও চেঞ্জ করি না, আমি ফোন পিক করি। এটা খুশি না আপনারা? যদি ফোন পিক না করতাম, সময় না দিতাম, খারাপ লাগলো বলি ভাই একটু কথা বলতে পারতেছি না, পরে কথা বলবো, তাই না? এরকম শত শত মানুষকে সময় দিচ্ছি, কথা বলছি, এর মধ্যেও নিজের পরিবারকে আবার সময় দিতে হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এইভাবেই তথ্যভিত্তিক ইউরোপের তথ্য নিয়ে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে। ধন্যবাদ সকলকে।